স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। বেশ কিছুদিন ধরে বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক হামলার হুমকি আসছে। এতে শঙ্কিত সাধারণ মানুষ। একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি তাদের। ছোট থেকে এসব ঘটনা যাতে বড় আকার ধারণ করতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা। আর কোনো অপশক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমনের বার্তা দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মনোবল ফিরে জননিরাপত্তায় ফেরেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়। এত কিছুর পরও সম্প্রতি রোম থেকে ঢাকায় আসার পথে বিমানের একটি ফ্লাইটে বোমা থাকার বার্তা আসে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়ানো হয় নিরাপত্তা, তবুও কাটেনি আতঙ্ক। এমন বাস্তবতায় জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মাঝে। একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তাদের। আমরা যে আসলেই নতুনভাবে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, এই নতুন বাংলাদেশ গড়ে তুলতে যারা বিরুদ্ধ হয়ে কাজ করছে ওই দলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যে বোমা হামলার যে একটা হুমকি, এই সবগুলোর মধ্যে কোনো একটা কানেকশন আমরা অনুমান করতেছি এবং এই কানেকশনটা বা এই যে হামলার বিষয়গুলো এগুলো মূলত দেশকে অস্থিতিশীল করার জন্য। পলিটিক্যাল পার্টির মানুষজন বলেন আর সাধারণ মানুষ বলেন, সবাইকে আসলে একতাবদ্ধ হতে হবে এবং একতাবদ্ধ হয়ে একসাথে কাজ করে দেশের মানুষকে প্রোটেক্ট করতে হবে। মানুষের মনে ভয়ের সৃষ্টি করে পরাজিত শক্তি দেশের ভিতর নানাভাবে চক্রান্ত চালাচ্ছে। আর এই ঘটনাগুলোকে যদি এখনই মোকাবেলা না করলে সময়ের ব্যবধানে তা বড় আকার ধারণ করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ছোট ছোট হুমকিগুলো আমরা দেখছি, এগুলোর দুইটা প্রেক্ষাপট আছে। একটা হচ্ছে যে এই হুমকিগুলো দিয়ে তারা একটা সমাজের মধ্যে একটা ভয় সৃষ্টি করতে চায়। আবার এই ছোট ছোট হুমকিগুলোকে যদি আমরা ছোট থাকতেই যে বা অল্প থাকা অবস্থায় যদি মোকাবেলা করা সম্ভব না হয়, তখন এই ছোট ছোট হুমকিগুলো কখনো একটা অবস্থায় গিয়ে বড় হুমকি হয়ে যেতে পারে। দেশে কেউ কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলে কোনো ছাড় নয়, এমন কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। যারা দুষ্ট চক্র রয়েছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আমরা, এবং কেউ যদি এসবের সাথে জড়িত থাকেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ আরও বলছে, পরিস্থিতি বিবেচনায় নিয়ে এরই মধ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দেশবাসীকে আতঙ্ক না হয়ে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের প্রত্যাশিত দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এই আহ্বান জানান তিনি। পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ছোট ভাই এবং মায়ের জন্য দোয়া চেয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সেক্রেটারি কয়সর এম আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ নিজের দেশকে একটি ভালো জায়গায় দেখার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন, আমরা যাতে প্রত্যেকে সেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিতে প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ভোটের আগে জরিপের মাধ্যমে গুরুত্বপূর্ণ আসন বিবেচনায় ঠিক করা হবে প্রার্থী, এমনটাই বলছেন দলটির নেতারা। তারা বলছেন, জোটের বিষয়েও ইসলামী দলগুলোর সাথে চলছে আলোচনা, প্রয়োজনে যে কোনো ছাড় দিতে প্রস্তুত জামায়াত ইসলামী। দায়িত্ব নেয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের ওপর ভোট আয়োজনের চাপ দিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়ের ধারণাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বড় রাজনৈতিক দল বিএনপি চায় ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে চলতি বছরের 5ই আগস্ট নির্বাচন দিক অন্তর্বর্তী সরকার। ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য
5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে হবে। এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে দীর্ঘদিন ভোটের বাইরে থাকা বাংলাদেশ জামাত ইসলামী নেতারা বলছেন প্রস্তুতি আছে 300 আসনে প্রার্থী দেওয়ার। জামাত সারা বাংলাদেশের 300 আসনকে টার্গেট নিয়েই কাজ করে যাচ্ছে। জরিপের মাধ্যমে নির্ধারিত হবে কোন আসনের অবস্থাটি কেমন। আমাদের দৃঢ় বিশ্বাস জনগণ ক্রমাগতভাবে ডে বাই ডে জামাতের সমর্থন বাড়ছে, জনগণ জামাতকে সমর্থন জানাচ্ছে। পাশাপাশি ইসলামী দলগুলোর সাথে জোটের বিষয়েও আলোচনা চলছে, সেক্ষেত্রে ছাড় দিতে রাজি জামায়াত। দেশের ইন্টিগ্রিটির স্বার্থে, জাতিসত্তার স্বার্থে, ফ্যাসিবাদ বিরোধী চেতনাকে ধরে রাখার জন্য এরকম যে কোনো দলের সাথে নির্বাচনী ঐক্যের প্রয়োজন হলে আমরা সেখানে রাজি আছি। ইসলামী দলগুলোর সাথেও ঐক্য হওয়ার একটা আলোচনা চলছে, তাদের নিজেদের মধ্যকার দূরত্ব অনেকটা কমিয়ে তারা কাছাকাছি এসছে, মত বিনিময় হচ্ছে। আমরা যদি কোনো জোটে যাই তো সব আমরা একা করবো তা বললে তো হবে না, বলবে তাহলে তো আর জোট হলো না, আমার 10টা আসন ছাড়া লাগবে, 20টা ছাড়া লাগবে, 50টা ছাড়া লাগবে। তখন তাদের সাথে কিছু গিভ অ্যান্ড টেক, কম্প্রোমাইজ, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। তবে ভোটের আগে নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কার শেষ করার তাগিদ জামাত ইসলামীর। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে শামীম নামে এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 11টায় নিজের রুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের আত্মীয়রা জানান, ডিউটি শেষ করে নিজের রুমে ঘুমিয়েছিলেন শামীম। পরে রাতের ডিউটির সময় তাকে না পেয়ে ডাকাডাকি করে সে বাসার কর্মরত আরেকজন নিরাপত্তা কর্মী। সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে মোহাম্মদপুর থানায় খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়না তদন্ত করতে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাড়িটির সব সিসি ক্যামেরা নষ্ট বলে দাবি করে বাড়িটির কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ। নিহত শামীমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দশনাপাড়া গ্রামে। প্রায় 3 বছর এখানের মধ্যে আজকে আমি নিজে আনি দিছি ওকে। 5টা বোন, মাত্র একটা ভাই। পারিবারিক কোনো সমস্যা নেই। বইনগুলোও সকালে কথাবার্তা বলছে, মানে কে কী অবস্থা আছে, ভালো টালো আসেনি, এইভাবে কথাবার্তা বলছে। পুলিশে আইসা ঝুলানো অবস্থায় দেখছে এবং ঝুলানো অবস্থায় ওনারা নেমে নিছে। সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু আমাদের টিভিটা নষ্ট আছে। থানায় ফোন দিয়ে তারপর পুলিশরা আসলো, তারপর ওনারা সব কিছু চেক করলো, দরজা ভাঙলো। শরীয়তপুরের জাজিরার নাউরুবাই মিলন ব্যাপারী নামে একজনকে ডিবি পরিচয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত 10টার দিকে পদ্মা সেতুর দক্ষিণ থানার রেললাইনের পাশে বাড়িতে ঢুকে ডিবি পরিচয় দিয়ে তাকে ধস্তাধস্তি করলে ঘটনাস্থলে মারা যান মিলন ব্যাপারী। নিহত মিলন শ্বাসকষ্টের রোগী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। জাজিরা থানার ওসি আব্দুস সালাম জানান, ডিবি পরিচয়ে বাসায় প্রবেশ করে তাকে থাপ্পড় দিলে তিনি সেখানে মারা যান। নিহতের স্বজনরা এই হত্যার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন। যুদ্ধবিরতি কার্যকরের এক সপ্তাহ পরে গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এদিকে ঘরে ফেরা ফিলিস্তিনিদের উপর হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। এতে নিহত হয়েছে এক ফিলিস্তিনি। এছাড়া গাজার পশ্চিম তীরে তেল আবিবের হামলায় এক শিশুসহ 2 জন নিহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে, হামাস গাজায় বন্দী এক নারী জিম্মিকে মুক্তি দিতে দেরি করায় এই হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের দ্বিতীয় সপ্তাহের শুরুতে নতুন করে 4 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে এখন পর্যন্ত 200 জন বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন।